শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আজ 40তম পর্ব। আমাদের এ পক্ষের বিষয় ভুরিভোজ। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে কেয়া আর বিদিশা। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় বিদিশা শেখর হাজরা। আপনাদের ভুরিভোজ সংক্রান্ত চিঠিপত্র নিয়ে আজ শুরু করতে চলেছি লাইভ পত্রালি অনুষ্ঠান। প্রিয় বন্ধুরা, সঙ্গে থাকবেন। আমাদের অনুষ্ঠানটি অনুগ্রহ করে শেয়ার করবেন। আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই লাইক করবেন। চলে যাচ্ছি আপনাদের চিঠিপত্র নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন দেবজিৎ ঘোষ, সঙ্গে রয়েছেন মীনাক্ষী দাস, শ্রীহরি জানা, তানজিলাল সিদ্দিকী, তপন কুমার গোস্বামী, মীনাক্ষী দাস, সৌমেন্দ্রনাথ জানা। শ্রীহরি জানা লিখছেন, এসে পড়লাম ভুরিভোজের গন্ধে। রয়েছেন আলপনা চ্যাটার্জি, তিস্তা বেজ, রীতা চ্যাটার্জি, মৌসুমী চক্রবর্তী চৌধুরী, রয়েছেন অভিনন্দন গোস্বামী। আমরা চলে যাব আপনাদের চিঠিপত্র নিয়ে। প্রথম চিঠি পাঠিয়েছেন অনঙ্গ মোহন রায়, বরগোদা গোদার পুরুষাঘাট নন্দকুমার, পূর্ব মেদিনীপুর, সূচক 721652 থেকে। শরতের পত্রালি, গুটি কয়েক কথা আছে, লিখেই ফেলি। অফিসারের গাড়ি, বাঙালির বাড়ি, বেকারের দাড়ি আর মুসলমানের হাড়ি। তাহলে কি বোঝাচ্ছে? বাঙালিরা কি খায় না? খায়, ভুরি ভোজ করে খায়। শুধু যে খায় তা নয়, অপরকে খাইয়েও আনন্দ পায়। সব রকম মশলার নামও হৃদয়ে গাঁথা আছে, ফলে রান্নাতে অপটুতার হাত আছে বলা যায় না। আমাদের প্রধান একটাই কাজ আছে, খাওয়ার পরে রাধা আর রাধার পরে খাওয়া। বিশেষ বিশেষ উৎসব অনুষ্ঠানে ভালো মন্দ খেতে খুব মন চায়। খাওয়া অবশ্য জুটেও যায়। আনাজ তরিতরকারি যতই দাম হোক না কেন, কম করে কিনে খাদ্যরসিকরা তাদের উদর পূর্তি করে, ফলে ঘাটতি কোথাও রাখে না। কোনো অফিসার বাবু 10টা মিষ্টি খেয়ে নিলে তাকে বলি, বাবু বেশ ভালো খেতে পারেন। অথচ গ্রামের চৌকিদার খাওয়ার পরে 4টে রসগোল্লা খেলে তাকে বলি, তুমি কতদিন খাওনি? এখানে পোশাক আর পদের গুরুত্বটাই বেশি। একটা বিয়েবাড়ি অনুষ্ঠানে আমার শ্যালক হিমাদ্রি সব কিছু খাওয়ার পরে 60টি রসগোল্লা রস সহ খেয়েছিল। তাই সুকুমার রায়ের লেখা দিয়ে শেষ করি, খাই খাই করো কেন, এসো বসো আহারে, খাওয়াবো আজব খাওয়া, ভোজ কহে যাহারে। এখানে ভুরি ভোজের দরজা, বুঝে খাও, বন্ধ করো দরজা। শরতের শিউলির সুগন্ধে ভরা থাক সকলের হৃদয়। লিখেছিলেন অনঙ্গ মোহন রায়, বরগোদা গোদার পুরুষাঘাট নন্দকুমার, পূর্ব মেদিনীপুর, সূচক 721652 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন রীতা চট্টোপাধ্যায়, ইন্দ্রভবন 7 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর রোড, আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। প্রিয় পত্রালি, খাদ্যরসিক বাঙালি, রসে বসে বাঙালি, মাছে ভাতে বাঙালি, কতই না বিশেষণ। বর্তমানে ভুরিভোজ কথাটা মনে হয় আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে।
আর্থিক সঙ্গতি এবং কিছু মানুষের স্বাস্থ্য সচেতনতা। আমরা যারা 70 বছর অতিক্রম করেছি, দেখেছি অনুষ্ঠান বাড়িতে পাল্লা দিয়ে খাওয়ার প্রতিযোগিতা। কোনো কোনো গৃহকর্তা খুশিও হতেন। পাড়া ঘরে কয়েকজন খাইয়ে বলে পরিচিত ছিলেন। আকণ্ঠ খাওয়ার পর খাটিয়ায় শুইয়ে বাড়ি নিয়ে যাওয়ার গল্পও পড়েছি। ভুরিভোজ অর্থাৎ চর্ব চস্য আঁশ মিটিয়ে খাওয়া সকলের ক্ষমতা ছিল না, কিন্তু নিজে খেতে না পারলেও অন্যদের খাওয়াতে ভালোবাসতেন। আস্তে আস্তে আর্থিক সঙ্গতি, পারিপার্শ্বিক অবস্থা, সীমাবদ্ধ ক্ষমতায় এই কথাটা হারিয়ে ফেলছি। কিন্তু পত্রালি, আজ লিখতে বসে স্মৃতিপটে ভেসে উঠছে বিনয়ের মুখটা। প্রাণচঞ্চল, তারুণ্যে উজ্জ্বল আমার বন্ধু। সেবার পাড়ারই এক অনুষ্ঠান বাড়িতে বন্ধু পল্টুর সাথে পাল্লা দিয়ে খেয়ে বাড়ি ফিরেছিল। মাঝরাত থেকে শুরু হলো বমি। অত রাতে সবাইকে ডাকাডাকি করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই বিনয় আমাদের ছেড়ে চলে গেল না ফেরার দেশে। বাড়িতে থাকলো তার সদ্য বিবাহিত স্ত্রী। চিঠি পাঠিয়েছিলেন রীতা চট্টোপাধ্যায়, ইন্দ্রভবন 7 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর রোড, আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। এবারের চিঠি লিখেছেন ইন্দ্রাণী চক্রবর্তী, 50-3 কাজী নজরুল ইসলাম সরণি, ইটখোলা, ডাকঘর নিমতা, সূচক 7,49,000 থেকে। প্রিয় পত্রালি, বিষয় নির্বাচনে বেশ রসবোধের পরিচয় পেলাম। বাঙালি জাতির চরিত্রের নানাবিধ গুণাবলী ও বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হল তারা খাদ্যরসিক ও ভোজনবিলাসী। চর্ব, চস্য, লেহ্য ও পেয় এর সমারোহে ভোজ্যবস্তু গ্রহণের মাধ্যমে রসিক বাঙালি রসনা তৃপ্ত হয়। শুনেছি স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও ছিলেন ভোজনবিলাসী। স্ত্রী মৃণালিনী দেবীকে নানা ধরনের নতুন স্বাদের রান্না শিখিয়ে তিনি সাহিত্যের মতো রন্ধনশিল্পেও সৃজনশীলতার স্বাক্ষর রেখেছেন। আমিও খেতে ভালোবাসি। ছেলেবেলায় ঠাকুমার হাতে তৈরি গরম ফুলকো লুচি, কুমড়োর ছক্কা সহ সুজির পায়েস, কখনো প্যাড়া সহযোগে ভোজনের আস্বাদ আজও মুখে লেগে আছে। আর শীতকালে ঠাকুমা দিদিমার হাতের তৈরি পিঠে, পাটিসাপটা, নারকেল নাড়ু, হরেক রকমের মোয়া আমাদের সকল ভাই বোনের কাছে ছিল ভোজন উৎসব। খাওয়ার সে অনাবিল আনন্দ আজও আমার স্মৃতিতে অমলিন। আর প্রত্যেক বছর আমার ভাইয়ের ও ছোট বোনের জন্মদিনে মায়ের হাতে তৈরি পোলাও, চিংড়ির মালাইকারি, ইলিশ ভাপা, কষা মাংস, ক্ষীরের পায়েস ও বড় বড় রাজভোগ সমন্বয়ে যে ভুরিভোজের আয়োজন হতো, তাতে জন্মদিন এক উৎসবের আদল পেত। আমি চিরকালই সর্বভোগ, কিন্তু স্বল্পাহারী। তাই ছোটবেলা থেকেই ভুরিভোজের আয়োজনে নিমন্ত্রিত হয়েও আমি খুবই স্বল্প পরিমাণে থেকেছি। ছোটবেলায় আমার অন্যান্য তুতো ভাই বোনেরা বিভিন্ন ভোজের অনুষ্ঠানে মাংস, রসগোল্লা ও সন্দেশ খাওয়ার যে প্রতিযোগিতা করত, তাতে আমি ভোজনের আনন্দে উৎসাহ দান করলেও অংশগ্রহণ করা থেকে বিরত থাকতাম। দিন বদলের পালায় মানুষের অন্য সকল রুচির সঙ্গে খাবারের রুচিরও পরিবর্তন ঘটেছে। বর্তমান যুগের ছেলেমেয়েরা চিরাচরিত বাঙালি খাবারের চেয়ে ইটালিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল ও মোগলাই খানার প্রতি বিশেষ আকর্ষণ বোধ করে। তবে আমি আজও লুচি, আলুর দম বা পোলাও ও কষা মাংসের ভুরিভোজের আয়োজনের আমন্ত্রণের আশায় দিন গুনি। লিখেছিলেন ইন্দ্রাণী চক্রবর্তী, 50-3 কাজী নজরুল ইসলাম সরণি, ইটখোলা, ডাকঘর নিমতা, সূচক 7,49,000 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর থেকে।
প্রিয় পত্রালী, ভোজন রসিক বাঙালি, এই শব্দবন্ধটি সহজেই বুঝিয়ে দেয় বাঙালির জীবনে খাওয়া দাওয়ার অসীম গুরুত্ব। পৃথিবীর মধ্যে বাঙালি ছাড়া আর কোনো জাতি খাবার তৈরি ও খাওয়ার পিছনে প্রতিদিন এতটা সময় ব্যয় করে না। বাঙালি খেতেও জানে আর খাওয়াতেও। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর পার্বণ মানেই খাওয়া দাওয়া। এক এক পার্বণে হয় এক এক রকমের খাওয়া দাওয়া, আর বাঙালির খাওয়া দাওয়া মানেই ভুরি ভোজ খাওয়া। পয়লা বৈশাখ নববর্ষের দিন শুরু হয় বাঙালির নতুন বছর। ওই দিন দোকানে দোকানে গণেশ পুজো ও হাল খাতার পর দুপুরে বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের বাড়িতে নিমন্ত্রণ করে ভুরি ভোজ খাওয়ানোর রীতি আজও প্রচলিত আছে। এই ভুরি ভোজের মধ্যে আছে ভাত, শাক ভাজা, মাছের মাথা দিয়ে নারকেল দিয়ে চাপ চাপ ভাজা মুগের ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, মাছের কালিয়া, চিংড়ি পোস্ত, তোপসে মাছের ফ্রাই, পার্শে মাছের ঝাল, আমের চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, চাটনি, পায়েস, আইসক্রিম, পান ইত্যাদি। এছাড়া উৎসব অনুষ্ঠানেও চলে বাঙালির ভুরি ভোজ। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই উৎসব ঘিরে বাঙালির কতই না আয়োজন। পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া সব ক্ষেত্রেই থাকে বাঙালির বাঙালিয়ানার নতুনত্বের ছাপ। পুজোর অনেক আগে থেকেই আমাদের মা, কাকিমা, ঠাকুমা, দিদিমা, জেঠিমারা সারা দিন ধরে খই ভাজা, মুরগি করা, হরেক নাড়ু তৈরি করে সারা দিন ব্যস্ত থাকতেন। তারপর পুজোর দিনগুলিতে হরেক আমিষ নিরামিষ পদ রান্না করে সকলকে আশ মিটিয়ে খাওয়াতেন। বিয়ে বাড়ি হলে তো কথাই নেই। তবে দিন বদলের সাথে বাঙালির ভুরি ভোজে এসেছে বিপুল পরিবর্তন। ঘরে বাইরে বঙ্গ নারী হয়ে পড়েছে কর্মব্যস্ত। তাই ভুরি ভোজ এখন বাড়িতে আর সেভাবে গুরুত্ব পায় না। লিখেছিলেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর থেকে। চিঠি পাঠিয়েছেন ডক্টর তপন কুমার দলুই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, পোস্ট আমদান ভায়া হাওড়, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721132 থেকে। পত্রালী, ভুরি ভোজের কথা মনে হলে আজ থেকে 50 বছর আগে আমার মাসিমার বিয়ের কথা মনে পড়ে। ময়রা তার লোকজন নিয়ে মামাবাড়িতে এসে নানা প্রকার মিষ্টি তৈরি করতে লাগলেন। মাছ ধরে আনলেন অনিল জেলে। বড় বড় কাতলা, প্রতিটির ওজন 8 থেকে 9 কিলোগ্রাম। গ্রামের 3-4 জন বড় বড় বঁটিতে মাছ কাটতে বসলেন। এক একটা মাছের পিসে থালা ভর্তি হবার জোগাড়। 3টা থেকে বড় বড় কাঠের উনুনে ঠাকুরমশাই তাঁর দলবল নিয়ে রান্না শুরু করে দিলেন। সে এক হই হই ব্যাপার। চারদিক সুস্বাদু রান্নার গন্ধে ম ম করছিল। সন্ধ্যার সময় নতুন মেসোমশাই পালকি চড়ে এলেন, সঙ্গে জোনা 30 বরযাত্রী। প্রত্যেকের হাতে ঘোলের শরবত পরিবেশন করা হলো। একটু বাদে মাটিতে পাতা লম্বা আসনে জলযোগের জন্য বসানো হলো। কলা পাতায় আম, জাম, লিচু, সবেদা, কাঁঠাল, আনারস প্রভৃতি ফল ও লুচি, ছোলার ডাল, সঙ্গে মুঠো মুঠো বোঁদে আর রাজভোগ 4টে করে। কম করে প্রত্যেকে কেউ 4 গন্ডা লুচি, কেউ 10 গন্ডা লুচি সেবা করে ক্ষান্ত হলেন। ওদিকে বিয়ে শুরু হলো। বিয়ে শেষে সবাই খেতে বসলেন কবিরাজি সালের ভাত, 1 চামচ গাওয়া ঘি আর পাতিলেবু পাতে। আলু ভাজা, মুড়ি ঘন্ট, কুমড়োর ছক্কা, পটলের দোরমা, মাছের পিস যে যত পারেন দেওয়া হলো। পরে আমের চাটনি, ঘরে বসানো চিনি পাতা দই যত যা পারেন নিলেন। পরে রসগোল্লা যত খুশি খেলেন।
আমার ছোট দাদু 60টা গোল্লা খেয়ে বলেছিলেন, বেশি মিষ্টি খাবো না। ঠিক সময়ে বড় দাদু সেখানে এসে ছোট দাদুর দিকে তাকিয়ে বললেন, মানবেন্দ্রকে মিষ্টি দাও। ছোট দাদু বললেন, তুমি যখন বলছো তাই হোক। সেকালে মানুষ খেতে ও খাওয়াতে ভালোই বাঁচতেন। চিঠি পাঠিয়েছিলেন ডক্টর তপন কুমার দলুই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, পোস্ট আমদান ভায়া হাউর, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721132 থেকে। সুপর্ণা গাঙ্গুলি রয়েছেন আমাদের সঙ্গে, লিখেছেন এসে গেছি, শুভ সন্ধ্যা। তিস্তাবেজ বলছেন শুভ সন্ধ্যা, ভুরিভোজের আসরে সামিল হলাম। রয়েছেন এশা শেখর হাজরা, রয়েছেন প্রদীপ বাগচি, মুকুল রঞ্জন চক্রবর্তী, লিখেছেন শুনতে বসে গেলাম। আশাপূর্ণা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। তাজিলাল সিদ্দিকী কাকু লিখছেন এই শরতে ভুরিভোজ জমবে ভালো আজ, করলাম কালকে বিশ্বকর্মা, আজ নেই তো কাজ, 40 পর্বে হাজির চঞ্চল, সঙ্গে বিদিশা কেয়া, শেয়ার করে এগিয়ে দিলাম জনসনের এই খেয়া। বাহ! সত্যব্রত দত্ত কাকু লিখছেন ভুরিভোজের লাইনে বসে গেছি, কি কি মেনু আছে দেখি। দেবজিৎ ঘোষ লিখছেন দারুণ লাগলো আজকের প্রথম চিঠিটি, ভালো লিখেছেন অনঙ্গমোহন বাবু। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন সত্যদার্থ ব্রত। আচ্ছা, সত্যব্রত কাকু কি ব্রত করেছেন? কাকু নিজেই বলবেন। সঙ্গে রয়েছেন লক্ষণ দাস ঠাকুরা। দেবজিৎ ঘোষ লিখছেন শ্রদ্ধেয়া রীতা চট্টোপাধ্যায় নতুন লিখেছেন, সুন্দর লিখেছেন। লক্ষণ দাস ঠাকুরা লিখছেন শুনছি দারুণ চিঠির দারুণ উপস্থাপন। প্রদীপ বাগচি লিখছেন রীতাদির চিঠি শেষে করুণ রস দিয়ে গেল, ধন্যবাদ রীতাদি। দেবজিৎ ঘোষ লিখছেন শ্রদ্ধেয়া ইন্দ্রাণী চক্রবর্তীর লেখা ভালো লাগলো। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন সব্যসাচী কি ভুরি ভোজে দুহাত সমানে চালাচ্ছে, এখনও পেলাম না যে আমরা। শিখা দাস লিখছেন শুভ সন্ধ্যা, এসেছি, একটু সমস্যা হচ্ছিল যুক্ত হতে, সবাই ভালো থাকুন। তাজিলাল সিদ্দিকী লিখছেন অনঙ্গবাবু লিখলেন খাসা, রীতার চিঠিও ভালো, ইন্দ্রাণী তার শব্দে শব্দে জ্বালিয়ে দিল আলো, এই আলোতে রেডিও জংশন লাগায় মজার খেলা, ভুরি ভোজে বসে গেছি আমি যে এই বেলা। এই তো সব্যসাচীদা চলে এসেছেন, সঙ্গে রয়েছেন সব্যসাচীদা। লিখেছেন আমার বাড়িতে অনেক লোক এসেছেন, চলছে কিন্তু শুনতে পারছি না, 9:30টার সময় সব যাবেন। আচ্ছা, 9:30টার সময় সব্যসাচীদা মন দিয়ে চিঠি শুনবেন। রীতা চ্যাটার্জি লিখছেন ইন্দ্রাণী দিদির চিঠি খুব ভালো লাগলো। তানজিলাল সিদ্দিকী লিখছেন কৃষ্ণা কর্মকারের চিঠি খুব ভালো লাগলো। আশাপূর্ণা চক্রবর্তী লিখছেন ভালো লাগছে, ভুরিভোজ শব্দটাই রসিক বাঙালির লোভের উদ্রেক করে, ভিন্ন ভিন্ন স্বাদের চিঠি উপভোগ করছি। আমরা কিন্তু আপনার চিঠির অপেক্ষায় আছি আশাপূর্ণা দেবী। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়কে, ঠিক আছে তুমি ওদিকটা সামলে এসো। দেবজিৎ ঘোষ লিখছেন শ্রদ্ধেয়া কৃষ্ণা কর্মকারের চিঠি ভালো লাগলো। আলপনা চ্যাটার্জি লিখছেন সব চিঠি খুব ভালো লাগছে। সঙ্গে আছেন আমাদের আরেক উপস্থাপিকা দুহিতা ভাদুরী, লিখছেন ভুরি ভোজ সত্যি আমাদের অনেক পুরনো দিনের খাবারের কথা মনে করিয়ে দেয়। তানজিলাল সিদ্দিকী লিখছেন তপন কুমার দলুই তার মাসিমার বিয়ের ভুরি ভোজ শোনালেন, খুব ভালো লাগলো। সঙ্গে রয়েছেন সাগর ঝর্ণা। দুহিতা ভাদুরী লিখছেন কৃষ্ণা কর্মকারের লেখা পড়ে মন ভরে গেল। দেবজিৎ ঘোষ লিখছেন তপনবাবুর চিঠি বেশ ভালো লাগলো। তপন কুমার গোস্বামী লিখছেন ভুরি ভোজের আসরে ভোজন বেশ জমে উঠেছে, সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সঙ্গে রয়েছেন আশিস চক্রবর্তী, মাধবী বিশ্বাস আমাদের পতাকাদি রয়েছেন। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন ভুরি ভোজ শুনতে শুনতে খিদে পাচ্ছে, ভালো ভালো খাওয়ার কথা মনে হচ্ছে, কিন্তু আনতে গেলে তো এদিকে সব শুনতে পাবো না, আপনারা একটু ব্যবস্থা করুন দেখি। নিশ্চয়ই আমরা ব্যবস্থা করব, তার জন্য একটু ধৈর্য ধরতে হবে আর অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, আমাদের বার্ষিক সম্মেলনের জন্য বই প্রকাশের কাজ আমরা শুরু করে দিয়েছি।
রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালিতে সম্প্রচারিত আপনাদের লেখা যে কোনো 2টি করে চিঠি নিয়ে আমরা একটি বই তৈরি করব বলে মনস্থ করেছি। ইতিমধ্যেই অনেক বন্ধু তাদের লেখা এবং অনুদান পাঠিয়েছেন। যে সকল নতুন বন্ধু রয়েছেন বা পুরনো যে সকল বন্ধু এখনও তাদের লেখা দেবেন বলে মনস্থ করেছেন, তারা অবিলম্বে সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে আমাদের দপ্তরে তার লেখা পাঠিয়ে দিন এবং অনুদান পাঠিয়ে দিন। বিস্তারিত বিবরণ আমাদের গ্রুপের দেওয়ালে দেওয়া রয়েছে। দেবজিৎ ঘোষ লিখছেন, চঞ্চলদা তোমার কি সর্দি লেগেছে? গলাটা একটু অন্যরকম শোনাচ্ছে, মনে হলো আজ, তাই জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, গলা ভেঙে গেছে, ভীষণ গলা বসা। যাই হোক, এই নিয়েই চালাচ্ছি আমাদের ভালোবাসার পত্রালি অনুষ্ঠান। সামান্য ত্রুটি বিচ্যুতি আমাদের শ্রোতারা জানি মেনে নেন, আমাদেরকে আদর করেন বা আমাদেরকে প্রশ্রয় দেন, আজও দেবেন, সেই আশাতেই রয়েছি। চলে যাব পরবর্তী চিঠি নিয়ে কেয়ার কাছে। এবারের চিঠি লিখেছেন নাসিমা বেগম, ডাকনাম বুলু, পান্ডুয়া, হুগলি থেকে। প্রিয় পত্রালি, এখনকার দিনে বেশিরভাগ অনুষ্ঠানেই বিরিয়ানি হয়। খিদের চোটে দুমুঠো খাই বটে, তারপর শুরু হয় প্রাণ আইঢাই। বলা বাহুল্য, আমি বরাবর সাদা ভাতের ভক্ত। কথায় বলে মাছে ভাতে বাঙালি, আমিও তাই। একবার এক ডাক্তারবাবুর ছেলের উপনয়নে নিমন্ত্রিত হয়ে খুশি খুশি ভাব নিয়ে খেতে বসলাম। সাদা জুঁই ফুলের মতো ভাত, ভাতের মাঝে সর্ষে ফুলের মতো হালকা হলুদ ডাল, ঝুরঝুরে আলু ভাজা, ফুলকপির তরকারি, বাঙালির চিরচেনা মাছের 2 রকমের পদ, কাটা কাতলার কালিয়া আর ভেটকি মাছের পাতুরি। পাতুরি আমার পছন্দের পদ না হলেও পাতায় মোড়া মাছ বার করে মুখে দিতে অপূর্ব স্বাদ। রান্নার গুণে না মাছের গুণে বুঝে কাজ নেই, খেয়ে তৃপ্তি হলো। তারপর যমজ ভাইয়ের মতো চাটনি পাঁপড় পিঠোপিঠি পাতে পড়লো। এরপর যেটা পাতে পড়ার আগেই বারণ করলাম ফাস্টিং আর পিপি সুগারের মাত্রা জানিয়ে। আইসক্রিম ছিল, না করব ভেবেও ঢাকনা খুলে ফেললাম। হাতে পান নিয়ে গাত্রোত্থান করলাম। আয়োজন যেমন ছিমছাম, ভুরি ভোজও তৃপ্তির হলো। কেন যে মোগলাই আর বিদেশি খাবারের ঝোঁক বেশি এখনকার দিনে, বুঝি না বাপু। লিখেছিলেন নাসিমা বেগম, ডাকনাম বুলু, জয়পুর রোড, পান্ডুয়া, হুগলি থেকে। পরের চিঠি পাঠিয়েছেন কবিতা রায় দাশগুপ্ত, 56 ও 57/1, নীলকমল কুণ্ডু লেন, শিবপুর, হাওড়া, সূচক 711102 থেকে। প্রিয় পত্রালি, বিষয়টি বেশ মজার। ভরিভোজ শুনেই একটা ঘটনা মনে পড়ে গেল। হাসতে হাসতে পেট ফেটে যাওয়ার উপক্রম। অপালা আমার ছোটবেলার বন্ধু, পাড়ার স্কুল থেকে কলেজ একসঙ্গে। ও ভীষণ খেতে ভালোবাসত। ওর বিয়ের দিন সে কি অশান্তি, বলে সব খাবার টেস্ট করবে, তারপর বিয়ে করতে বসবে। অপালার প্রথম বাচ্চা হবে বলে বাপের বাড়িতে এসেছে। ইতিমধ্যে আমাদের পাড়ার আরেক বান্ধবী মিতার বিয়ে। বাড়ি শুদ্ধ সবার নিমন্ত্রণ। আমি বিয়ে উপলক্ষে বাপের বাড়ি এসেছি সকালেই। বিশেষ কাজ থাকায় আমার বর যাবে না, অপালার বর যাবে। ওদের বাড়ি গিয়ে দেখি অপালা একটু গম্ভীর। ও সব সময় এত হাসি খুশি থাকে। কি হয়েছে জিজ্ঞেস করলাম। ও মাথা নেড়ে বলে, কিছু না। জিজ্ঞেস করলাম, শরীর খারাপ, যেতে পারবি? ও বলল, হ্যাঁ। যখন চলে আসছি ও ফিসফিসিয়ে বলল, দেখ না, কদিন ধরেই সামনের দাঁতটা একটু নড়ছিল, আজই পড়ে গেল।
শুনলাম মিতাদের বাড়িতে নাকি মাটন বিরিয়ানি, চিকেন ফ্রাই, নানা রকম মিষ্টি হয়েছে। এখন দাঁত পড়েছে শুনলে বর যেতে চাইবে না, আর আমারও যাওয়া বরবাদ। এই এই তুই না কাউকে কিছু বলিস না, দেখবি আমি ঠিক একটা ব্যবস্থা করব। সন্ধেবেলা বিয়ে বাড়ি পৌঁছে দেখি অপলারাও এসে গেছে। স্বভাব মতো সব কথায় হেসে গড়িয়ে পড়ছে। আমিও সকালের ঘটনা ভুলে গেছি। উপহার দেওয়ার পর খেতে বসার পালা। আমার পাশে অপালা, তার পাশে বর বসেছে। চিকেন দিয়ে গেল অপালার পাতে, বেশ বড় সড়ো লেগ পিস পড়েছে। খুশিতে যেই কামড় দিয়েছে, এই এই যা! চিৎকার শুনে তাকিয়ে দেখি কি একটা ছিটকে বরের পাতে, আর অপালার মুখ চুন। আস্তেই করে আমার কানের কাছে বলে ফেভিকল লাগিয়ে বেশ বসে গেল দাঁতটা। আমি ভুলে মাংসের হাড়ে জোরে কামড় দেওয়াতে দাঁত ছিটকে বরের পাতে। চিঠি লিখেছিলেন কবিতা রায় দাশগুপ্ত, 56 ও 57/1 নীলকমল কুণ্ডু লেন, শিবপুর, হাওড়া, সূচক 711102 থেকে। পরবর্তী চিঠি পাঠিয়েছেন সত্যব্রত দত্ত, মেঘের পালক B33, নারকেল বাগান, গড়িয়া, কলকাতা 700084 থেকে। শ্রবণ সখা পত্রালী। শুধু মহানগর, নগর এবং শহর কেন, এই রিসেপশন আর গেট টুগেদারের রমরমায় পল্লীগ্রামও এখন কম যায় না। এর বাংলায় তো প্রতিশব্দ প্রীতিভোজ, ইদানিং প্রায় অস্তগামী। ছেলেবেলায় গ্রামগঞ্জে দেখেছি প্রীতিভোজ অনুষ্ঠানের বেশ কিছুদিন আগে নিমন্ত্রণকর্তা ব্যক্তিগতভাবে নিমন্ত্রিতদের আমন্ত্রণ জানিয়ে আসতেন। ভোজের দিন সকালে বাড়ি বাড়ি এসে মনে করিয়ে দেওয়ার পর দুপুরে খাওয়া দাওয়া শুরুর প্রাক্কালেও নিমন্ত্রিতদের ডেকে নিয়ে যাওয়ার চল ছিল। ভুরি ভোজের আয়োজনের সমস্ত রান্না, মায়ে মিষ্টিও বানানো হতো নিমন্ত্রণকর্তার বাড়িতে। লম্বা বারান্দা এবং উঠোনে ভাঁজ করা শতরঞ্জি পেতে শালপাতার থালায় গরম গরম খাদ্য পরিবেশন। মাটির গ্লাসে দেওয়া হতো কুয়ো বা টিউবওয়েলের জল। কোমরে গামছা জড়িয়ে যুবকেরা নেমে পড়তো পরিবেশনের কাজে। ঠাট্টা, হাসি, তামাশা মুখর সে এক প্রাণ ঢালা উদরপূর্তির আয়োজন। কেউ কেউ থাকতেন ভোজন রসিক, তাদের পাতে উপুর করে দেওয়া হতো মাংস এবং মিষ্টির বালতি। ছিল খাইয়ে এবং খেয়ে পরিচ্ছন্ন আনন্দ ভাগাভাগির পরিবেশ। আর এখন ক্যাটারিংয়ের কল্যাণে বিশুদ্ধ বাঙালি পদ লোপাট। শাক ভাজা, ছ্যাঁচড়া, মুড়িঘণ্ট, বেগুন ভাজা, কলাইয়ের ডাল, গরুর দুধের পায়েস, বোঁদে, ভিয়েনের মিষ্টি মাথা খুঁড়েও আর মিলবে না। পরিশেষে বলি, এই যুগে নিমন্ত্রণ বাড়িতে গিয়ে খেতে বসা পুরোপুরি নিজের দায়িত্বে। একটি ব্যাচ ওঠার আগেই তাদের পিছনে চেয়ার ধরে নির্লজ্জের মতো দাঁড়িয়ে থাকতে হয়। সেখানে কেই বা কার? বাঙালির ভুরিভোজের সেই সুখের দিন সত্যিই চলে গেছে। শারদ শুভেচ্ছায় চিঠিটি পাঠিয়েছিলেন সত্যব্রত দত্ত, মেঘের পালক, B33, নারকেল বাগান, গড়িয়া, কলকাতা 700084 থেকে। চিঠি লিখেছেন আলপনা চট্টোপাধ্যায়, 26 মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া 711101 থেকে। রন্ধন সুগন্ধ স্নাত পত্রালী। বাঙালি সর্বদা রসনায় তৃপ্ত, তাই ভুরি ভোজেও এগিয়ে। ভুরি ভোজে বেঁচে থাকে বাঙালির বাঙালিয়ানা। বাসনার সেরা বাসা রসনায়। বাঙালির জীবনে এ সত্য সর্বকালই প্রযোজ্য। রসনা তৃপ্তির সঙ্গে আন্তরিকভাবে ও যত্ন সহকারে পরিবেশনেও বাঙালি অনন্য। বিবাহ, অন্নপ্রাশন ছাড়াও সাধারণ আপ্যায়নেও খুশির জোয়ার খেলে যায় বাঙালি হৃদয়ে।
এমনই এক ভুরিভোজের আয়োজন করা হয়েছিল আমার মামার 50তম বিবাহ বার্ষিকী উপলক্ষে। সেখানে আত্মীয় স্বজন ছাড়া বন্ধুবান্ধব ও প্রতিবেশীর অনেকেই উপস্থিত ছিল। ছেলেরা ধুতি পাঞ্জাবি আর মেয়েরা শাড়ি গয়নায় নিজেদেরকে তুলে ধরেছিল। সে এক অপূর্ব দৃশ্য। সকাল থেকেই সানাই বাজছিল। জলখাবারে ছিল বেবি নান, কষা আলুর দম, ক্ষীরকদম, রসগোল্লা, পান্তুয়া। জলখাবারের পর গান বাজনার আসর বসেছিল। দুপুরে খেতে বসা হয়েছিল মার্বেলের মেঝেতে বিভিন্ন নকশার আসনে। মাটির থালা, বাটি ও গ্লাস ছিল। ভুরিভোজের একটা অবিচ্ছিন্ন অঙ্গই হলো পাট পেড়ে খেতে বসা, আর সেসব আয়োজন করাও একটা আর্ট। আয়োজনের প্রথম পর্বেই ছিল ভাত, শুক্তো, ডাল, আলু ভাজা, ভেটকি ফ্রাই, ইলিশ পাতুরি, দই পোনা, চিংড়ি মালাইকারি। দ্বিতীয় পর্বে মাটন বিরিয়ানি, মাটন কষা, আনারসের চাটনি, পাঁপড় ভাজা, রসমালাই, রাবড়ি, ক্ষীর, দই, কালাকাঁদ, জল ভরা তালশাঁস, সব শেষে বেনারসি পান। সকলে আমরা কবজি ডুবিয়ে আনন্দের সঙ্গে খেয়েছিলাম। সবশেষে বলি, সমস্ত রান্নাই ঘরে তৈরি হয়েছিল মামি মার তদারকিতে। ভুরিভোজের সঙ্গে ছিল আন্তরিকতা এবং পরিবেশনেও কোনো ত্রুটি ছিল না। সকল পত্রালী বন্ধুদের জন্য শুভ গণেশ চতুর্থীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে লিখেছিলেন আলপনা চট্টোপাধ্যায়, 26 মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া 711101 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন আমাদের এক নতুন বন্ধু শম্পা মান্না, 32/G, সেলিমপুর লেন, ঢাকুরিয়া, কলকাতা 31 থেকে। খাদ্যরসিক পত্রালী, আমি রান্না করতে ও মানুষকে খাওয়াতে ভালোবাসি। আমার বাড়ি অতিথি এলে ভুরিভোজের আয়োজনে বিরাট বাজেট করে কর্তামশাইকে আর্থিক চাপ কখনো দিই না। আমার হাতের নাগালের মধ্যে থাকা উপকরণ দিয়ে অতিথিদের বয়স, খাদ্যাভ্যাস, পছন্দ অপছন্দ মতো তাদের ভুরিভোজের আয়োজন করি। বিনিময়ে প্রশংসা ও ভালোবাসা পেয়েছি অফুরান। বহুদিন পরও দেখেছি তারা মনে রেখেছেন এবং তাদের মুখে তখনও অম্লান তৃপ্তির হাসি। এই হাসিটুকু আমার পরম পাওয়া। তাই ভগবানের কাছে এই প্রার্থনা করি, যত দিন বেঁচে থাকবো এভাবেই যেন নিজের হাতে রান্না করে অতিথি আপ্যায়ন করতে পারি। ভুরিভোজের কথা হলেই ছোটবেলার অনুষ্ঠান বাড়ির কথা মনে পড়ে। কলা পাতায় লেবু নুন দিয়ে পাতে পড়ত বোটা শুদ্ধ ফালি বেগুন ভাজা। পরপর দিয়ে যেত লুচি, ছোলার ডাল, ভাত, পটল বা ফুলকপির ডালনা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, বেগুনি, মাছের কালিয়া, পাঁঠার মাংসের ঝোল, চাটনি, দই, রসগোল্লা, পান্তুয়া। এপাশে ঘাড় ঘোরালে দেখা যেত কারো পাত উপচে পড়ছে মাংসে, তো ওপাশে দেখা যেত কারো পাতে রসগোল্লার পাহাড়। সামনের সারিতে বসা মহিলা জনৈক দই পরিবেশনকারীকে ডেকে দইয়ের মাঠা চেয়ে নিত। মাটির গ্লাসে জল খেয়ে নারকেল পাতার কাঠিতে গোঁজা এক খিলি পান মুখে নিয়ে ভুরিভোজের তৃপ্তি পেতেন নিমন্ত্রিতরা। সব থেকে নজর কাটত অনুষ্ঠান বাড়ির বাইরে বসা ভিখারিদের খাওয়া। তাদের পাতে উপচে পড়া মাংস বা রসগোল্লা না থাকলেও ভুরিভোজের তৃপ্তি তাদের মুখেও বেশ প্রকাশ পেত, যা সেই ছোট্ট আমিকেও আনন্দ দিত। চিঠি পাঠিয়েছিলেন শম্পা মান্না, 32/G, সেলিমপুর লেন, ঢাকুরিয়া, কলকাতা 31 থেকে। আমাদের নতুন বন্ধু রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই।
চিঠি পাঠিয়েছেন অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203 থেকে। প্রিয় পত্রালী, দশক দেড়েক আগের একটা অভিজ্ঞতা। তখন ঘন ঘন যাতায়াত ছিল হায়দ্রাবাদ। সেই সুবাদে এক তেলেগু বন্ধুর বাড়ি অতিথি হয়েছি। সূর্য ডুবু ডুবু সময় খোশ মেজাজে গল্প চলছিল, হিন্দি, তেলেগু, ইংরেজিতে। অবশ্য সবই বাংলার আদলে, তারাও তেলেগু আদলে। গল্পের মাঝে গৃহিণী নিয়ে এলেন চেকুড়ি, মুরুক্কু, গেরালু। খাবারগুলি চাল ডাল দিয়ে ঘি বা তেলে ভাজা বিভিন্ন আকৃতির স্ন্যাক্স, সঙ্গে লস্যি ভর্তি গ্লাস। কিছুক্ষণ পর ট্রেতে নিয়ে এলেন চা, কফি, দুধ। চাটাই তুলে নিই, এর মধ্যে জিজ্ঞাসা করেন, ভাত না রুটি? প্রচণ্ড গরম থাকায় বলি ভাত। ওনারা ব্রাহ্মণ, নিরামিষাশী। নৈশ টেবিলে সানন্দে খাবার পরিবেশন করলেন। এক বাটি ভাত, ভাজা ছোলা কলাই বাটা, এক ডাব, নারকেল গুঁড়ো দিয়ে আলু ভাজা, পাঁপড় ভাজা, সাম্বার, রসম, আমতিলের আচার, চাটনি, সলিড টক দই, সবই কম বেশি টক স্বাদযুক্ত। শেষে এক প্লেট পাকা আম, সঙ্গে গোলাপ জামুন, তারও শেষে ঠান্ডা পানীয়। ভুরি ভোজের টেবিলে খাবারগুলি কিছু কিছু খেলাম, তবে বাঙালির রসনা তো। পরের দিন ছিল বাঙালি বন্ধুর বাড়িতে দ্বিপ্রাহরিক ভুরি ভোজের নিমন্ত্রণ। রন্ধন পটীয়সী বন্ধুর খাবার টেবিল সাজানো দেখে তাজ্জব। হায়দ্রাবাদি বিরিয়ানি, কাজু চিকেন, এদিকে রাইস, সাম্বার, রসম, নারকেল দিয়ে ফুলকপি, দই, ওদিকে আলু পোস্ত, রুই কালিয়া, চিংড়ির মালাইকারি, কচি পাঁঠার ঝোল, চাটনি, রসগোল্লা ইত্যাদি। তিন কালচারের সুস্বাদু সুগন্ধযুক্ত রান্না খাবারে কবজি ডুবিয়ে তৃপ্তির ঢেকুর তুলি। ভুলতে পারি না বন্ধুটির ভোজন কক্ষের এলাহি বন্দোবস্তের ঘটাপটা। বন্ধু, চুপি চুপি বলি, আজও হাত শুকলে মনে হয় সেই কারি পাতার গন্ধ, বিরিয়ানির গন্ধ নাকে ম ম করছে। চিঠি পাঠিয়েছিলেন অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203 থেকে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বলছেন, অনেক দিন পর কেয়ার গলা পাচ্ছি। আসলে আমাদের নতুন উপস্থাপিকারা চলে আসার ফলে কেয়া, ঋতুপর্ণা এরা একটু পুজোয় নতুন জামা কেনার জন্য বেশ কিছুটা সময় পেয়ে গিয়েছে। তানজিলাল সিদ্দিকী লিখছেন, সুব্রত মুখার্জি এবং আমার পেট্রোল সোমবার পৌঁছে যাবে। জংশনের চাকা গড়গড়িয়ে চলুক, শুভেচ্ছা রইল। কেয়া আর ঋতুপর্ণা তো গিয়েছে পুজোর নতুন জামা কিনতে, আমরাও কিন্তু ঘরে বসে থাকবো না। কি বন্ধুরা, পুজো তো চলে এলো, নতুন জামা তো সবারই চাই, তাই না? আসুন না, ছোটোবেলাকার সেই স্মৃতি বা বড়োবেলাকারও স্মৃতি, পুজোর নতুন জামা বা নতুন জামা নিয়ে আমাদের স্মৃতির কথা আমরা লিখি পত্রালির পাতায়। আমাদের আগামী পক্ষের বিষয় নতুন জামা। আপনারা লিখুন, হ্যাঁ, মন ভরে হাত খুলে লিখুন, অবশ্য 200 শব্দ সংখ্যার গণ্ডি মেনে। এবং প্রিয় বন্ধুরা, যখন চিঠি লিখবেন, চিঠির সাথে নাম, ঠিকানা এবং আপনাদের মোবাইল ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সংযুক্ত করবেন। আগামী পক্ষ থেকে আপনারা চিঠির সাথে মোবাইল নাম্বার সংযুক্ত না করলে সেই চিঠি আমরা পড়তে পারবো না, কারণ কখনো কোথাও গিয়ে সম্পাদকের যদি কোনো শব্দে বুঝতে অসুবিধে হয়, তাহলে চিঠির প্রেরককে ফোন করে বা তার সাথে যোগাযোগ করে
সঠিক তথ্য জেনে নিয়ে সে চিঠি পরিবেশনযোগ্য করাটা মুশকিল হয়ে পড়ে। তাই অনুগ্রহ করে আমরা চিঠি বিষয় নির্বাচন করে যেই বিষয়ে ঘোষণার বিজ্ঞপ্তি দেব তার নিচে লেখা নিয়ম মেনে চিঠি পাঠান। আপনাদের সমস্ত চিঠি আমরা পাঠ করব। অবশ্যই যেই চিঠিগুলি বিষয়ভিত্তিক এবং সম্পাদকের মান অনুযায়ী পাঠযোগ্য বলে মনে হবে। আমাদের আগামী পক্ষের বিষয় নতুন জামা। 200 শব্দ সংখ্যার মধ্যে আপনারা পাঠিয়ে দিন আপনাদের চিঠি। সাগর ঝর্ণা পিসি লিখছেন, শুনছি বসে ভুরি ভোজের চিঠি, লাগছে বেশ, তাই তো এখন হাসছি মিঠি মিঠি। উপস্থাপনার চোটে জিভে আসছে জল, বলছি যে খুব ভালো আমাদের চঞ্চল। ভালো থেকে সব তোমরা, উপস্থাপনায় আজ আছো যারা। তুমিও ভালো থেকো, খুব ভালো থেকো পিসি। দেবজিৎ ঘোষ লিখছেন, শ্রদ্ধেয়া নাসিমা বেগম সুন্দর লিখেছেন। তাজিলাল সিদ্দিকী লিখছেন, বুলু দিদির চিঠি খুব ভালো লাগলো। আশিস চক্রবর্তী লিখছেন, নাসিমা বেগমের চিঠি সুন্দর। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রদ্ধেয়া কবিতা রায় দাশগুপ্ত একখানি নিটোল ছবি লিখলেন। দেবজিৎ ঘোষ লিখছেন, শ্রদ্ধেয়া কবিতা রায় দাশগুপ্ত বেশ ভালো লিখেছেন আপনি। রীতা চ্যাটার্জি দিদি লিখছেন, কবিতা দিদির চিঠি দারুণ উপভোগ্য হয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন দিতিপ্রিয়া রায়চৌধুরী। মুকুল রঞ্জন চক্রবর্তী কাকু লিখছেন, কবিতা রায় দাশগুপ্ত দারুণ রসরচনা লিখেছেন। তাজিলাল সিদ্দিকী লিখছেন, সত্যব্রতবাবু সুস্বাদু লিখলেন। ভালো লাগলো সত্যব্রতবাবুর চিঠিখানি, লিখছেন দেবজিৎ ঘোষ। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রদ্ধেয় সত্যব্রত দত্তর বাড়ি বিজয়ের প্রণাম করতে যাব আমরা, সেই খাবারগুলোকে ফিরিয়ে আনুক। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন, সত্যব্রতবাবু বেশ লিখেছেন। শ্রীহরি জানাও লিখেছেন, সত্যব্রতবাবুর আক্ষেপ যথার্থ। তপন কুমার গোস্বামী লিখছেন, সত্যদা ব্রত ভেঙে ভালোভাবেই ভুরিভোজ সারলেন। ধন্যবাদ দাদা। হ্যাঁ সত্যব্রত কাকু, আপনি কি বলবেন? আপনি কি সত্যিই ব্রত ভেঙেছেন? আশিস চক্রবর্তী লিখছেন, সত্যব্রত বাবুর চিঠি আন্তরিকতায় মোড়া, হৃদয়ে ছুঁয়ে গেল। মীনাক্ষী দাস লিখছেন, কবিতাদির মজার ভুরিভোজ বেশ ভালো লাগলো। দেবজিৎ ঘোষ লিখছেন, শ্রদ্ধেয়া আলপনা চট্টোপাধ্যায়ের চিঠি ভালো লাগলো। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রীমতী আলপনা চট্টোপাধ্যায় মোক্ষম কথা বলেছেন, ভুরিভোজের আয়োজন করাও একটা আর্ট। তানজিলাল সিদ্দিকী লিখছেন, মাকড়দহে কাকড় ফলে, চিঠিও ফলে মিষ্টি, আলপনা দিদি মধুর শব্দে দিলেন দারুণ সৃষ্টি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখেছেন, শ্রদ্ধেয়া শম্পা মান্না সহজ কথা সহজ করে বলতে কোনো দিন ক্লান্ত হন না, আজও তাই। পত্রালির আসর সমৃদ্ধ হলো এই চিঠিতে। প্রসঙ্গত বলি, দইয়ের মাঠা চাইতাম আমিও, যাচ্ছি ঢাকুরিয়াতে গড়িয়া সেরে। আচ্ছা, সব্যসাচীদা এবার যাযাবরের মতন শুধুমাত্র ভুরিভোজ সারবে বলে গড়িয়া থেকে ঢাকুরিয়া। দেবজিৎ ঘোষ লিখছেন, নতুন পত্রবন্ধু শ্রদ্ধেয়া শম্পা মান্নার চিঠি ভালো লাগলো। শম্পা মান্নার চিঠিতে নতুনত্বের স্বাদ পেলাম, লিখেছেন আশিস চক্রবর্তী। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন, আলপনা দারুণ শোনালেন, পেটটা খাই খাই করে উঠল। দেবজিৎ ঘোষ লিখছেন, শ্রদ্ধেয়া অনিতা চৌধুরীর চিঠিখানি ভালো লাগলো। শিখা দাস লিখছেন, সাউন্ড খুব কম শোনা যাচ্ছে। কমল ঘোষ লিখছেন, ভুরিভোজের টানে না এসে আর পারলাম না। রূপালী কোলে লিখছেন, শুভ সন্ধ্যা, একটু দেরি হলো। ভুরিভোজের কথা শুনে আজ শ্রবণম অর্ধ ভোজনম হোক। আচ্ছা, শ্রবণম অর্ধ ভোজনম, বাহ। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন, বেশ লিখেছেন অনিতা চৌধুরী, খেতে তো চাই, ডাক্তার খেতে দেয় না। আশিস চক্রবর্তী লিখছেন, চঞ্চলবাবুর শরীর ভালো নয় মনে হচ্ছে, বিশ্রাম নেওয়া প্রয়োজন, ওনার আন্তরিকতায় একটু ঘাটতি নেই, সুস্থ থাকুন। না, করোনাতেও তো আমরা দাদা বিশ্রাম নিইনি, পত্রালি চালিয়ে গিয়েছি। তাই ওই সামান্য গলা ভাঙাতেও পত্রালি থামাবো না, কারণ সপ্তাহে একটা দিন আপনাদের চিঠি পড়তে না পারলে, আপনাদের কমেন্ট পড়তে না পারলে মনে হয় যেন পুরোপুরি সপ্তাহটা যেন ঠিকঠাক যাপন হলো না। তাই তো ভাঙা গলা নিয়ে আজও আমি আপনাদের সঙ্গে।
আপনারা শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠানের 40তম পর্ব। এ পক্ষের বিষয়ে ভুরিভোজ। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে কেয়া আর বিদিশা। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। করবি হাজরা লিখছেন, শুভ সন্ধ্যা, দেরি হয়ে গেল, ভালো ভালো চিঠি মিস করলাম। দিতিপ্রিয়া রায়চৌধুরী মুকুলরঞ্জন চক্রবর্তীকে লিখছেন, ডাক্তারকে মাঝে মাঝে অমান্য করলে দোষ হবে না। আচ্ছা, শুধু আজ নয়, আগামীকালও আপনাদের অনেক ভুরিভোজের চিঠি নিয়ে আমরা কিন্তু হাজির থাকছি রাত্রি ঠিক 9টার সময়। হ্যাঁ বন্ধুরা, আমাদের আগামী পক্ষের বিষয় নতুন জামা। আপনারা 200 শব্দ সংখ্যার মধ্যে চিঠি পাঠিয়ে দিন আমাদের দপ্তরে। অবশ্যই চিঠির সঙ্গে মোবাইল ফোন নাম্বার সংযুক্ত করবেন। মেইলে যারা চিঠি দিচ্ছেন তাদের মোবাইল নাম্বারটাই যোগ করা আবশ্যক, কারণ মেইলে হোয়াটসঅ্যাপে চিঠি পাঠালে হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা পেয়ে থাকি, কিন্তু মেইলে চিঠি পাঠালে আমরা কোনো ফোন নাম্বার পাই না। যেহেতু পত্র সাহিত্যের আসর, তাই ফোন নম্বর থাকাটা আবশ্যক। আপনারা নির্দিষ্ট নিয়ম মেনে চিঠি পাঠিয়ে দিন চটপট। আমাদের আগামী পক্ষের বিষয় নতুন জামা। চলে যাব পরবর্তী চিঠিতে। চিঠি লিখেছেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, পোস্ট মগরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে। দরদিয়া পত্রালি। মাছে ভাতে বাঙালি যেমন যে কোনো অনুষ্ঠানে কবজি ডুবিয়ে খেতে ভালোবাসে, তেমনি খাইয়েও আনন্দ পায়। ভুরিভোজের ধরন যুগে যুগে পরিবর্তিত হয়ে এসেছে। ছোটবেলায় বনেদি বিয়ে বাড়িতে দেখেছি লুচি, ছোলার ডাল, বাদাম দিয়ে শাক ভাজা, বোটাযুক্ত বেগুন ভাজা, কুমড়োর ছক্কা, মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি মেনু। অন্নপ্রাশনে ভাত, শুক্তো, মাছের মাথা দিয়ে ডাল, ভাজা, শাকের ছ্যাঁচড়া, মাছের দাগা, চাটনি, পায়েস, মিষ্টি। তাতেই সবাই প্রশংসায় পঞ্চমুখ। শ্রাদ্ধবাড়ির নিরামিষ ভুরিভোজ বাঙালির আজকাল পছন্দ নয়, তাই এখন নিয়মভঙ্গের দিন নিমন্ত্রিতদের আবাহন করা হয়। বড় হয়ে দেখলাম মাছের 2-3 রকম পদ মেনুতে পরিবর্তন এনেছে। এখন তো শুধু খাসির মাংস নয়, মুরগির মাংসও ঠাঁই পেয়েছে মেনুতে। বর্তমানে প্রাদেশিক ও বিদেশি নানান পদ বাঙালির রসনা অনুযায়ী তৈরি হয়ে পরিবেশিত হচ্ছে। আগের দিনে বাজি ধরে মিষ্টি খেয়ে অসুস্থ হতেও দেখেছি, সেও ভুরিভোজ। দ্বারকার মন্দিরে বিয়ে হচ্ছে, এক ধর্মশালায় ভুরিভোজের প্রস্তুতি চলছে, দেখার সুযোগ হয়েছিল। পুরি, ডাল, শুকনো শুকনো আলুর দম, টিকিয়া, পাঁপড়, চাটনি আর শুকনো লাড্ডু, এও এক ভুরিভোজ। লিখেছিলেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, পোস্ট মগরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন আসিয়া খাতুন, মেঘনাথ সাহা পল্লী, গোলাপবাগ, রাজবাটি, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় পত্রালি, ভোজন রসিক বাঙালির রসনা তৃপ্ত করতে ভুরিভোজের আয়োজন তো চিরাচরিত প্রথা অনুসারে যে কোনো অনুষ্ঠানেই হয়ে থাকে। পূজা পার্বণের ভোজ, জন্মদিনের ভোজ, অন্নপ্রাশনের ভোজ, আর বিয়ে বাড়ি হলে তো কথাই নেই। লুচি, রসগোল্লা, পোলাও, মাংস, দইয়ের ঢালাও ব্যবস্থা। আমার এক দাদু ছিলেন, বিয়ে বাড়িতে জল খাবারে লুচির সাথে গোনা গুনতি রসগোল্লায় কিছুই হতো না। বালতি করে এনে ঢেলে দিতে হতো বড় খাঞ্চায়। সেগুলি খাওয়ার পরও দুপুরে পোলাওয়ের সাথে সেরখানেক মাংস এবং শেষ পাতে আধ সের দই খেতেন। তবে এখন আর এত খাওয়ার মানুষ সাধারণত দেখা যায় না।
আবার এখনকার ভোজে পদেরও পরিবর্তন হয়েছে। সাবেকি লুচি, পোলাও, মাংসের জায়গায় ঢুকে পড়েছে মোগলাই, বিরিয়ানি, চাপ, তন্দুরি, কাটলেট ইত্যাদি। এবার একটা অন্য ভুরিভোজের গল্প শোনাই তোমায় পত্রালি। বাড়িতে নতুন জামাই এলে ভুরিভোজের আয়োজন তো চিরকালের প্রথা। কথাতেই আছে জামাই আদর। আমার বিয়ের পর নতুন জামাইয়ের পাতরাসে নানা রকম খাবারের সাথে আছে বড় বড় মাপের হাঁসের ডিম সেদ্ধ। আমার বোন বাজি ধরেছে তার জামাইবাবুর সাথে, কতগুলো ডিম খেতে পারো দেখি। শালির সাথে বাজি লড়ে তিনি তো খেয়ে ফেললেন আস্ত 12খানা ডিম সেদ্ধ। আমি তো খুব ভয়ে ভয়ে আছি, এর ফল কি হয় কি হয়। দেখলাম কিছুই হলো না। দিব্যি হজম করে দুপুরে স্বাভাবিক খাবার খেলেন। এমন ভুরিভোজের ইতিহাস তো ভুরি ভুরি আছে পত্রালি। চিঠি পাঠিয়েছিলেন আসিয়া খাতুন, মেঘনাথ সাহাপল্লী, গোলাপবাগ, রাজবাটি, পূর্ব বর্ধমান থেকে। পরের চিঠি পাঠিয়েছেন দেবজিৎ ঘোষ, গ্রাম নারায়ণপুর, ডাকঘর পাটুলি, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713512 থেকে। প্রিয় পত্রালি, না গো, তোমার এই বন্ধুটি ঠিক খাদ্য রসিক নয়। তবে হ্যাঁ, যদি রান্না হয় সুস্বাদু, ব্যাস আমায় তখন পাই কে? সে আমার পরম শত্রু যদি রান্নার ছবি পোস্ট করে, তখনই আমার মন্তব্য, একদিন আমন্ত্রণ কর। কিন্তু দুঃখের কথা আর কি বলি, শেষ কবে যে বন্ধুরা নিমন্ত্রণ করেছিল ভাবতে গেলে প্রহর গড়িয়ে যাবে। যাই হোক, শোনো, তোমায় বলি, গত সরস্বতী পুজোর অনুষ্ঠানে বিএড কলেজে এক ভুরিভোজের অভিজ্ঞতার কথা। বরাবর আমি আবৃত্তি ও নাটকে অংশগ্রহণ করি, কিন্তু সেবার সবার অনুরোধে প্রথমবার কোরাসে গান গাওয়া। যদিও গানের গলা বলতে কিছুই নেই, তবুও গাইলাম। সব ভালোই চলছিল। হঠাৎ আবৃত্তির ঠিক কিছুক্ষণ আগে খোলা জানলা দিয়ে ম ম করে এলো মাংসের গন্ধ। ব্যাস, আবৃত্তি মাথায় উঠে গেছে আমার। আরেকটু হলে তো ভবানীপ্রসাদ মজুমদারের বাংলাটা ঠিক আসে না আবৃত্তির বাংলার জায়গায় খাওয়া উচ্চারণ করে ফেলেছিলাম। কোনো রকমে সামাল দিয়ে শ্রুতি নাটক করে খাবার ঘরে গেলাম। সেখানে সবাই মিলে আয়েশ করে ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি খেয়ে দিয়ে উদ্দাম নাচানাচি করে আনন্দ করতে করতে বাড়ি ফিরে এলাম। আজ বিএড শেষ হয়ে গেছে। দিন কয়েক আগেই শিক্ষক দিবস উপলক্ষেও এক ভুরিভোজের আয়োজন হয়েছিল কলেজে। ভবিষ্যতেও ভুরিভোজের সুযোগ অনেক আসবে, কিন্তু সেখানে হয়তো বিএডের দাদা দিদি বন্ধুদের চাইলেও আর পাওয়া যাবে না। তখন এই আনন্দগুলোই থেকে যাবে সুখকর স্মৃতি হয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চিঠি পাঠিয়েছিলেন দেবজিৎ ঘোষ, গ্রাম নারায়ণপুর, ডাকঘর পাটুলি, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713512 থেকে। পরবর্তী চিঠি লিখেছেন গোপাল মজুমদার, কোকোভেন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান থেকে। প্রিয় পত্রালি, বাঙালির ভুঁড়ি নেই কেউ কি শুনেছ? ভুঁড়ি ছাড়া বাঙালি খুঁজে কি পেয়েছ? বাঙালি রসনায় তৃপ্ত, খাদ্যের অভাবে হয় বড় ক্ষিপ্ত। বাঙালি ভোজন রসিক, ভোজন ছাড়া বাঙালির বাঙালিয়ানা অসম্পূর্ণ। বাংলায় 12 মাসে 13 পার্বণের সাথে সাথে বাঙালির ভুরিভোজের সম্পর্ক খুবই নিবিড়, মধুর, ঠিক যেন প্রেমিক প্রেমিকা, একজন অপরজনকে ছেড়ে থাকে না।
অতীতে বাংলাদেশের রাজা রাজরাদের দরবারে একজন বা দুইজন করে ভোজন রসিকদের রাখা হতো বা থাকতেন। তাদের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব ছিল রাজার। রাজা কৃষ্ণচন্দ্রের সভায় গোপাল ভাঁড় একদিকে যেমন ছিলেন ভোজন রসিক, তেমনি ছিলেন চরম বুদ্ধিমান। আবার রবি ঠাকুরের কবিতায় দামোদর শেঠ কিংবা কুমুদরঞ্জন মল্লিকের কবিতায় রামসুখ তেওয়ারির মতো ভোজন রসিকের দেখা পাওয়া যায়। আসলে এরা বাঙালি ভোজন রসিকদের প্রতিনিধি। আজকাল এইরকম মানুষের সংখ্যা কমে যাচ্ছে, তবুও তারা আছে এবং থাকবে। যেমন আমাদের পাড়ায় সেই ব্যক্তিটির কথা বলতে হয়, যিনি এখনো অনায়াসে কোনো অনুষ্ঠানে 60 থেকে 70 পিস মাছ, 80 পিস রসগোল্লা, কেজি 2 মাংস ভোজন করতে পারেন। আবার দিদিমার 95 বছর বয়সে মৃত্যুতে শ্রাদ্ধে 95টি লুচি, ব্যঞ্জন ও মিষ্টান্ন সহযোগে আহার ভুরি ভোজেরই সামিল। আসলে বাংলাদেশে বিভিন্ন পালা পার্বণ, সামাজিক অনুষ্ঠানের সঙ্গে ভুরিভোজ ওতপ্রোতভাবে জড়িত। এ যেন একই মুদ্রার দুই পিঠ। বাঙালি যতদিন আছে ততদিন 13 পার্বণের সাথে ভুরিভোজ থাকবেই। লিখেছিলেন গোপাল মজুমদার, কোকোভেন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান থেকে। পরের চিঠি পাঠিয়েছেন পূর্ণিমা সিংহ, 11/2 কেদারনাথ দাস লেন, দমদম, ডাকঘর ঘুঘুডাঙ্গা, কলকাতা 700030 থেকে। প্রিয় পত্রালী, এবারের বিষয় শুনেই জিভে জল, মুখে হাসি। ভোজবাড়িতে বিচালি বা চট বিছিয়ে খেতে বসবার জায়গা হতো। কাউকে দেখতাম জামার বোতাম খুলে বসতে। খাওয়া শুরু হলে ওরা এদিক ওদিক তাকাতো না। পরিবেশনকারীর বিশেষ নজর থাকতো ওদিকে। বালতি বালতি ডাল, মাছ, মাংস, মিষ্টি নিমেষে খেয়ে ফেলতেন। বাড়ির কর্তা গলবস্ত্র হয়ে করজোড়ে বলতেন, আপনারা নুন ভাত যে চিনতে পেট ভরে খাবেন। ওরা খেতে খেতে বাম হাত তুলে আশ্বস্ত করত, ঠিক আছে ঠিক আছে। চেটে পুটে খেয়ে ঢেকুর তুলে পেটে হাত বুলিয়ে বলতো, বড্ড গরম লাগছে। আড়ম্বরহীন আন্তরিকতায় ভরা সেই অতিথি আপ্যায়ন। আত্মতৃপ্তির জন্য গৃহস্থ নিজ হাতে বাজার করতেন ভালো মন্দ দেখে শুনে। ময়রা ডেকে সারা রাত ভিয়েন বসিয়ে মিষ্টি তৈরি, পুকুরে জাল ফেলে ইয়া বড় মাছ তুলে ভাজা, ঝোল, কালিয়া, জমজমাট ভুরিভোজ উপভোগ করেছি। সময় বদলেছে। উপভোগ্য আধুনিকতার মাঝখানে দাঁড়িয়েও অতীতের বাটা মশলার গ্রাম্য ব্যঞ্জনের ব্যঞ্জনা আজও আনন্দ দেয়। অধুনা ব্যস্ত পৃথিবীর রন্ধনশালার হাল ধরেছে ক্যাটারার। বাজার করা থেকে পরিবেশন সমস্ত দায়িত্ব কাঁধে নিয়ে তারা হরেক রকম পদ, লুচি মন্ডা, মাংস পোলাও, দেশি বিদেশি খাবারে টেবিল সাজিয়ে ভোজন রসিক বাঙালির মন জোগাতে রোশনাই আলোর মাঝখানে খাওয়ানোর নৈপুণ্য দেখায়। 20-50 রকমের খাবারের গন্ধে ম ম করে চারপাশ। ঠান্ডা পানীয় দিয়ে শুরু হয়ে গরম পানীয়ের গ্লাসে শেষ হয় ভোজন। বসে দাঁড়িয়ে ঘুরে ফিরে গল্প করতে করতে সময় নিয়ে রসনা তৃপ্তি বেশ লাগে। রেস্ত থাকলে এখন আর কোনো ঝক্কি নেই। চাইলেই খুশি মতো খাওয়া এবং খাওয়ানোর মুশকিল আসান করে দিয়েছে খাবারের হোম ডেলিভারি। আত্মীয় বন্ধু জুটলেই নামি দামি রেস্তোরাঁর ধোঁয়া ওঠা খাবার, প্রথম পাতে শুক্তো থেকে শেষ পাতে চাটনি, বাড়ি বসেই ইচ্ছে হলেই ভুরিভোজ দুয়ারেও। লিখেছিলেন পূর্ণিমা সিংহ, 11/2 কেদারনাথ দাস লেন, দমদম, ডাকঘর ঘুঘুডাঙ্গা, কলকাতা 700030 থেকে।
পরবর্তী চিঠি পাঠিয়েছেন রতন কুমার নাথ, ষষ্ঠীতলা, দীনবন্ধু মিত্র লেন, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। সুহৃদবর পত্রালী। সত্যি কথা বলতে কি, ভুরি ভোজের কোনো বিশ্ব রেকর্ড আমার নেই। আমার ভালো লাগে শুক্তো, উচ্ছে ভাজা আর কচিপোনার ঝোল। তাই ভুরি ভোজ নিয়ে ভাবতে গেলেই সাধনদার কথা মনে পড়ে। সাধনদা পাড়া তুতো দাদা। যে কোনো বিয়ে বাড়িতে সমস্ত পদ খাওয়ার পরও অবলীলায় গোটা 40 মাছ, গোটা 50 রসগোল্লার এক হাঁড়ি দই খেয়ে ফেলতে পারত। চারদিকে ভিড় জমে যেত তা দেখার জন্য। তবে আত্মীকরণের জন্য লাগতো 3টে পান, ব্যাস। মাঝে মাঝে দুঃখ হতো এটা ভেবে যে সিরাজউদ্দৌলার আমলে সাধনদার জন্ম হলে আর তার ভোজন পারদর্শিতার খবর নবাবের কর্ণগোচর হলে হাজারদুয়ারির দেওয়ালে সাধনদার একটা ছবি অন্তত শোভা পেত। আর একটা অভিজ্ঞতার কথা বলি। এক বিয়ে বাড়িতে সব কিছু খাওয়া হয়ে গেছে। তখন একজন বলে উঠল, 100টা রসগোল্লা যে খেতে পারবে সে পাবে 200 টাকা। 1970 সালের কথা। রাজি হলো অনন্ত বলে পাশের পাড়ার একটা ছেলে। রসগোল্লা এলো। 10 মিনিটে সেঞ্চুরি। চারদিকে হাততালি। নগদ 200 টাকা পকেটে পুরে অনন্ত দাঁড়ালো পাশেই এক পুকুর পাড়ে। অবলীলায় সব সুখাদ্য উগড়ে দিল। তারপর মুখ ধুয়ে হাসতে হাসতে চলে গেল। কিন্তু সাধনদার এমন নজির কিন্তু ছিল না। তাই সাধনদার জন্য আমি চিরকাল গর্ব অনুভব করি। চিঠি পাঠিয়েছিলেন রতন কুমার নাথ, ষষ্ঠীতলা, দীনবন্ধু মিত্র লেন, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। খাওয়া দাওয়া আর ভুরি ভোজে জমে উঠেছে আজকের সন্ধে। হ্যাঁ, তানজিলাল সিদ্দিকী লিখছেন মঞ্জুলিদির চিঠি, ভুরি ভোজে ম ম। গোপা সরকার মজুমদার লিখছেন খিদে বেড়ে যাচ্ছে। দেবজিৎ ঘোষ লিখছেন শ্রদ্ধেয়া মঞ্জুলি দাস ভালো লিখেছেন। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন মঞ্জুলি দাসের চিঠি বেশ। মীনাক্ষী দাস লিখছেন মঞ্জুলিদির চিঠি মন কাড়া, পুরনো দিনে ফিরে নিয়ে গেল। তিস্তা বেজ লিখছেন ভুরি ভোজের খুশবু ঠিক মতো পৌঁছচ্ছে না, ভিজে আবহাওয়া আজ বাদ সাধছে। হ্যাঁ, রানী ভবানী মিশ্র দিদি রয়েছেন আমাদের সঙ্গে। তার পারিবারিক অসুস্থতার খবর আমি কিছুদিন আগে পেয়েছিলাম। অনেক প্রতিবন্ধকতা কাটিয়েও দিদি আজকের অনুষ্ঠান শুনছেন। লিখছেন একটু দেরি হয়ে গেল, তবু অনেক কষ্টে এসেছি। দেবজিৎ ঘোষ লিখছেন আসিয়াদির চিঠি দারুণ লাগলো। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন আসিয়াদি সুন্দর লিখেছেন, কিন্তু আজ দিদিকে দেখছি না যে। আসিয়াদির ফাইনটা পরের দিন না হয় নিয়ে নেব আমরা। রূপালী কোলে দিদি লিখছেন মঞ্জুলিদির চিঠি আমার ছোটোবেলার দিনগুলোকে চোখের সামনে হাজির করলো। সত্যব্রত দত্ত লিখছেন স্নেহের বিদিশাকে অনেক ধন্যবাদ আমার সাদামাটা চিঠি খুব সুন্দর করে পাঠ করার জন্য। আপনারা যাই বলুন না কেন, আমি সত্যিই ব্রতভঙ্গকারী একটা ব্রাত্য। বিজয়ার পর শুধু নয়, যে কোনো দিন যদি আপনারা আমার কুঁড়ে ঘর আলোকিত করতে আসেন, সেটা হবে আমার কাছে পরম সৌভাগ্যের। হ্যাঁ, এত সুন্দর আমন্ত্রণ, আমরা তো অবশ্যই যাব। হ্যাঁ, আমরা আপনাদের সবার বাড়িতে যাব, আমাদের এই আত্মীয়তার বন্ধন ধরে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য। সব্যসাচীদা তো আমাদের সেই পথই দেখিয়েছেন, কিভাবে আত্মীয়তা ধরে রাখতে গিয়ে ভুরিভোজ সারা যায় একেবারে গড়িয়া থেকে বহুদূর। যাক, সব্যসাচীদা কী বলবেন শোনার অপেক্ষায়। রীতা চ্যাটার্জি লিখছেন আসিয়া বোন খুব সুন্দর লিখেছে। করবি হাজরা লিখেছেন আসিয়ার চিঠি খুব ভালো লাগলো। দেবজিৎ ঘোষ লিখেছেন বাহ বিদিশাদি খুব সুন্দর পাঠ করেছ। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখেছেন দেবজিৎ ভাইয়ের অভিজ্ঞতা আমাদের অনেকেরই আছে। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন আসিয়া খাতুন অবাক খাওয়া শোনালেন।
শুনছি, কিন্তু পেট গুড়গুড় করছে। তানজিলাল সিদ্দিকী লিখছেন, মা, মায়ের বুকটা উদার আকাশ মণিমাণিক্যে ভরা, জল জলে সব তারাগুলো সাজায় তাদের ধরা। একটি তারা একটি স্বপ্ন আঁকে ফুলের ঘর, সন্তান তার স্বপ্নগুটি বিধাতারই বর। বিধাতাদের নানান পরীক্ষা এই মায়ারই মাঠে, মা যে সদাই তৈরি থেকেই আপন কষ্টে মাটে। সব কষ্ট দূর হয়ে যায় মা মা ডাকটা শুনে, মায়ের হৃদয় উদার আকাশ ফুল পাখিতেও জানে। রীতা চ্যাটার্জি লিখছেন, যেমন সুন্দর চিঠি তেমনই সকলের ছন্দময় পাঠে পদ্মালির আসর জমজমাট। হ্যাঁ, আমি বলেছিলাম এই ভাঙা গলাকেও আপনারা ভালো বলেন আমাদেরকে। হ্যাঁ, আমরা অন্তত ছুটতে শিখেছি। রীতা দিদি, তোমাদের আশীর্বাদে, তোমাদের অনুপ্রেরণায় আমরা ছুটতে শিখেছি। তার জন্য সকল পত্রবন্ধুদের অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ, ভালোবাসা। আশিস চক্রবর্তী লিখছেন, গোপালবাবুর চিঠি পেটুক লোকেদের পক্ষে। রূপালী কোলে লিখছেন, গোপালবাবুর মজাদার চিঠিখানি দারুণ। করবী হাজরা লিখছেন, ভুরিভোজ মানেই মজা, তাই সব চিঠি মজাদার আর সুন্দরও। কার কথা যে বলবো ভেবে পাচ্ছি না, পাঠের গুণে আরও অনবদ্য হয়ে উঠছে চিঠিগুলো। শর্মিষ্ঠা আচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শর্মিষ্ঠা আচার্য আমাদের নতুন পত্রবন্ধু লিখছেন, রতন দাদার চিঠি খুব ভালো লাগলো, দেরি করে এলাম, পত্রপাঠের আসর জমজমাট। হ্যাঁ, শর্মিষ্ঠা আচার্য আমাদের নতুন পত্রবন্ধু। রেডিও জংশনের লাইভ পত্রালী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। তপন সাহা লিখছেন, দারুণ সব চিঠি, সবাই ভালো থাকুন, আরও ভালো ভালো চিঠি লিখুন। সাগর ঝর্ণা লিখছেন, সুন্দর, সব চিঠি সুন্দর। বন্ধুরা, আরও একবার বলি, আমাদের পত্র সংকলনের কাজ শুরু হয়ে গিয়েছে। পত্রালীতে সম্প্রচারিত আপনাদের 2টি করে চিঠি নিয়ে আমরা একটি বই প্রকাশ করতে চলেছি। 2টি লেখার জন্য 300 টাকা অনুদান এবং 1টি লেখার জন্য 200 টাকা অনুদান। আপনারা আমাদের দিয়ে দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে পাঠিয়ে দিয়ে আপনাদের কোন চিঠি ছাপতে চান সেটার কথা জানিয়ে দিলে আমরা আপনার সেই চিঠি 1 মলাটের মধ্যে বন্দি করার ব্যবস্থা করব। আমাদের আগামী পক্ষের বিষয় নতুন জামা। অনধিক 200 শব্দের মধ্যে চিঠির সাথে সম্পূর্ণ ঠিকানা এবং যোগাযোগ নাম্বার লিখে পাঠিয়ে দেবেন আমাদের দপ্তরে। বন্ধুরা, আমাদের অনুষ্ঠানটাকে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে আপনারা অনুষ্ঠানটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই আপনাদের এত সুন্দর চিঠিগুলো আপনাদের প্রিয়জনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুষ্ঠানটি শেয়ার করবেন। আগামীকাল রবিবার শিশুদের রেডিওমুখী করার লক্ষ্যে রেডিও জংশনের নিবেদন ঠাকুরদার ঝুলির গল্প পাঠের আসর। আগামীকাল 29তম পর্বে গল্পকার অনিতা চৌধুরী, গল্পের নাম আম্বু ডাম্বু। গল্প পাঠ করেছেন তপন কুমার গোস্বামী। আপনারা ঠিক বেলা 3টের সময় হাজির থাকবেন আমাদের এই দেওয়ালে ঠাকুরদার ঝুলি গল্প শোনার জন্য, এবং অবশ্যই শেয়ার করবেন। কেমন লাগছে আমাদের কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শোনো চঞ্চল বিদিশা কেয়া, তোমরা শুনে নাও যে যারা যারা চিঠি লিখছেন তাদের বাড়ি কোথায় আর সেখানকার কী কী ভালো খাবার সব আমার নখদর্পণে। তাই পুজোর পর 2 মাস ছুটি নিয়ে বিজয়া, লক্ষ্মী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, বড়দিন সব কভার করে ফিরব। সুতরাং পত্র লেখক লেখিকারা আমাকে খাওয়ানোর জন্য তৈরি হন। সব্যসাচীদা, তোমাকে খাওয়ানোর জন্য সবাই তৈরি থাকবে, আমি অন্তত নিশ্চিত। তুমি যে সবার প্রিয় এতদিনে সেটা আমি জেনে গিয়েছি। আচ্ছা, আপাতত চলে যাচ্ছি পরবর্তী চিঠি নিয়ে কেয়ার কাছে। এর পরের চিঠি লিখেছেন গোপা সরকার, E1 53B, কোকোভেন কলোনি, দুর্গাপুর 02, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। প্রিয় পত্রালী, তোমার বিষয় নির্বাচন সময় উপযোগী। বাঙালির 12 মাসে 13 পার্বণ
আর সাথে ভুরি ভোজ আছেই। কথায় কথায় ভুরি ভোজে বাঙালি। মন খারাপ হলে পেট পুরে খাও, মন খারাপ ভ্যানিশ। একটা ঘটনা বলি। আমার পাড়াতে সমর দাদা প্রায়ই মদ খেয়ে বাড়ি এসে বউ পেটাতো। একদিন হলো কি, বউ সমর দাদাকে ধরে কষে ঝাঁটা পেটা করে বের করে দিল বাড়ি থেকে। মদের নেশা কেটে যেতেই সমরদা দেখলো বউ পেল্লায় খাবার আয়োজন করেছে। পাঁঠার মাংস, প্রায় 5 জনের ভাত, ইলিশ মাছ, ভেটকির পাতুরি, ছানার ডালনা, খেজুর টমেটো কিশমিশ দিয়ে চাটনি, পাঁপড়, দই, রসগোল্লা, একেবারে ভুরি ভোজ। সমরদা চোখ বড় বড় করে বলল, এত খাবার কে খাবে? বউ চোখ পাকিয়ে খেঁকি গলায় বলল, সব তুমি খাবে। সমরদা বলল, আমি এত খাবার খেতে পারবো নি, বলে দিলুম। বউ বললে, তোমার 14 পুরুষ খাবে, সব খেতে হবে। আমি যে ওবেলা তোমার ঝাঁটা পেটা করেছিলুম, তাই তো এই ভুরি ভোজ করিয়ে পাপের ক্ষয় করছি। বসো, সবটা খেয়ে তবেই উঠবে। বুঝলে পত্রালি, এই হলো বাঙালি। খেয়ে আর খাইয়েই তাদের আনন্দ, বাকি সব ফাঁকা। লিখেছিলেন গোপা সরকার। E1 53B, কোকোভেন কলোনি, দুর্গাপুর 02, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। চিঠি পাঠিয়েছেন কবিতা মণ্ডল, খাতড়া, শ্রীপল্লী, বাঁকুড়া থেকে। প্রিয় পত্রালী, কথায় আছে খাদ্য রসিক বাঙালি। বাঙালির সমতুল্য অন্য কোনো জাতির খাদ্য রসাস্বাদনের ইন্দ্রিয়গুলি একটু কমই সক্রিয়। আমি হলাম খাঁটি বাঙালি, তাই যে কোনো ভুরিভোজ অনুষ্ঠানে আমি সদা সর্বদা হাজির। তাহলে পত্রালী, তোমাকে একটু আমাদের পূর্বপুরুষের ইতিহাস শোনাই। শুনেছি আমার ঠাকুরদা নাকি এক শ্রাদ্ধ বাড়িতে 100 খানা রসগোল্লা উধাও করেছিলেন। তার নাকি প্রতিদিন শেষ পাতে 2 খানা রসগোল্লা না হলে চলতই না। তবে আমার বাবাও এ বিষয়ে কিছু কম যান না। তিনিও যে কতটা খাদ্যরসিক তা আজও প্রমাণ পাই। এই 60 বয়সেও তার বিকেলবেলা চায়ের সাথে পেঁয়াজি চাই। সকালবেলা জলখাবারে ফুলকো লুচি আর বেগুন ভাজা। মধ্যাহ্নভোজের আয়োজনে প্রায় প্রতিদিনই আমিষ, শেষ পাতে মিষ্টি দই। আসি আমার নিজের প্রসঙ্গে। বলতে সকলের সামনে একটু লজ্জা করে বই কি, কিন্তু আমার পূর্বপুরুষেরা বলতেন, ওরে বাছা খাবি, তাতে লজ্জা কিসের? আমি সেই লজ্জাকে পরিত্যাগ করেও বাঙালির ভুরিভোজে সক্রিয় অংশগ্রহণ করে ফেলি। কোথাও কোনো কুটুম্বিতার ব্যাপারে আমি 1 পা এগিয়েই রাখি, কারণ আমার একটাই দুর্বলতা। পৃথিবীতে যত রকমের মিষ্টান্ন রয়েছে প্রত্যেকটি একবার আমার রসনা তৃপ্তির আধার করব স্থির করেছি। তবে যত দূর মনে পড়ে বোধ করি প্রায় 30 রকমের মিষ্টি উদরস্থ করেছি। আর একটা কথা রয়েছে না, মাছে ভাতে বাঙালি। বাঙালি জাতির মাছের প্রতিও এক চরম দুর্বলতা রয়েছে। নিত্য নতুন মাছ ও তার নানান পদ তো আছেই। আমি অবশ্য এসবের কোনোটি বাদ দিয়ে যাই না। বাঙালি বলে কথা ভাই পত্রালী, আমি তো গৃহিণী, তাই শুধু খেয়ে নয়, খাইয়েও পরিতৃপ্তি মেলে। নেমন্তন্ন রইল, এসো কিন্তু। লিখেছিলেন কবিতা মণ্ডল, খাতড়া, শ্রীপল্লী, বাঁকুড়া থেকে। পরবর্তী চিঠি পাঠিয়েছেন শান্তি পাল, 101/15/1/1, বৃন্দাবন মল্লিক লেন, কদমতলা, হাওড়া থেকে। বন্ধু পত্রালী,
ভোজনপ্রিয় বাঙালি নিজে যেমন পঞ্চব্যঞ্জন ভোজন করতে ভালোবাসে, অপরকেও ভোজন করাতে ভালোবাসে, কিন্তু ইচ্ছা থাকলেও সামর্থ্য থাকে না। বেশিরভাগ বাঙালি নিজে ডাল ভাত খেয়েও অতিথিদের পঞ্চব্যঞ্জন খাওয়ানোর চেষ্টা করে। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল মায়ের মতো নিজের হাতে রান্না করে 5 জনকে ভোজন করাবো এবং নিজের হাতেই পরিবেশন করব। এর জন্য আমার স্বামী রান্নার সামগ্রী এনে দিতেন, বিরক্ত হতেন না। আমি সকলকে ভোজন করিয়ে তৃপ্তি পেতাম। আজ আমার বয়স বেড়েছে, আমার স্বামীও চলে গেছেন, আর অতটা করতে পারি না। তবে আমার ছেলে বৌমা অতিথি আপ্যায়নের ত্রুটি রাখে না। এবার আমার স্বামীর কথা বলছি। উনি ছিলেন ভোজনপ্রিয় একজন মানুষ। কোনো অনুষ্ঠান বাড়িতে রান্নার সমস্ত পদ ভোজন করেও শেষ পাতে 30টি রসগোল্লা ও 30টি পান্তুয়া মুখে দিয়ে বাড়ি আসতেন। পরের দিন তিনি দিব্যি সুস্থ থাকতেন এবং বাড়ির রান্না ভোজন করতেন। আজ তিনি চলে গেছেন। সবই গল্প কথা। আমি এখন 5 জনকে বলেই তৃপ্তি পাই। সকল বন্ধুর মঙ্গল কামনা করি। চিঠি পাঠিয়েছিলেন শান্তি পাল, 101/15/1/1 বৃন্দাবন মল্লিক লেন, কদমতলা, হাওড়া থেকে। দেবজিৎ ঘোষ লিখছেন, চলে এসো সব্যসাচীদা। সব্যসাচীদা লিখছেন, যাচ্ছি রে, ব্যাগ গুছোচ্ছি। বাহ, সব্যসাচীদা যাওয়া মানেই তো আমি তো স্বপ্ন দেখি যে তথ্যের জাদুকরকে সঙ্গে পাওয়া, শুধু মান্নাদের সাথে সাক্ষাৎ করার গল্প শুনবো, নির্মলা মিশ্রের সাথে সাক্ষাৎ করার গল্প শুনবো, সুনীল গাঙ্গুলির সাথে, এরকম আরও কত কত প্রভাত প্রতিমের সঙ্গে সাক্ষাৎ করার গল্প শুনবো সব্যসাচীদাকে সামনে পেলে। খাওয়া তো পরে হবেই। করবী হাজরা লিখছেন, সব্যসাচী তুমি যে কত খেতে পারো তা আমার জানা। তোমার জন্য কিচ্ছু খরচ হবে না, শুধু মুখেই খাবো খাবো। এসো, সকলের জন্য আমার দরজা সব সময় খোলা। সব ভাইদের নিমন্ত্রণ রইল, এসো। কিন্তু ও চঞ্চল ভাই তো আবার খাই না, ওর কথা তো ছেড়েই দিলাম। না গো দিদি, তোমার হাতের রান্না তোমার বাড়িতে পেলে না না খাওয়া হব না। তানজিলাল সিদ্দিকী লিখছেন, আচ্ছা প্রিয় বন্ধুরা, কমেন্টে জমে উঠেছে। চিঠি পড়ছি, নিমন্ত্রণ পাচ্ছি, এর থেকে ভালো আর কি হতে পারে। হ্যাঁ, আশ্বিনের এই প্রথম সন্ধে ভরে উঠেছে আপনাদের সাথে। আপনারা আছেন তাই পত্রালি 40তম পর্ব আজ খাবারে খাবারে ম করছে। তানজিলাল সিদ্দিকী কাকু লিখছেন, ভোজবাড়ি হইচই, খায় খায় করে সব, নাকে মুখে গুজে চলে, মুখে নাই কোনো রব। খেতে খেতে কথা নয়, শুধু সব গিলে যাও, ভুরি ভোজ খাও শুধু হাউ মাউ। ভেবো না কো হজমের হাতে আছে হজমলা, খাবার নষ্ট হলে পাবে শুধু কানমলা। আহা, এটাও তো একটা ভুরিভোজ সংক্রান্ত চিঠি হয়ে গেল তানজিলাল কাকু। আপনারা শুনছেন লাইভ পত্রালি অনুষ্ঠানের 40তম পর্ব, এ পক্ষের বিষয় ভুরিভোজ। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে কেয়া আর বিদিশা। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। চিঠি লিখেছেন শিখা দাস, বাগুইয়াটি, কলকাতা 59 থেকে। প্রিয় পত্রালি, বাঙালি চিরকাল খাদ্যরসিক। বাড়িতে কুটুম এলে বা নানান পার্বণে কি করবে, কি রান্না হবে তার পরিকল্পনা চলে বেশ কয়েকদিন আগে থেকেই। তোমার এ পক্ষের বিষয় আমাকে কত কিছু মনে করিয়ে দিল। সামনে আসছে বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। পুজো দেখা, পুষ্পাঞ্জলি, কত নিয়ম নিষ্ঠা, আনন্দ হৈহুল্লোড় ভুরিভোজ চলবে। অনেক ধরনের নাড়ু, খই, মুড়কি, প্যাড়া, আখের গুড়ের পাটালি তৈরি হয়। সেই সঙ্গে 4-5 দিন আলাদা আলাদা রান্নার নিয়ম। সপ্তমীর দিন নিরামিষ রান্না,
বিউলির ডাল, পোস্তর বড়া, বেগুন ভাজা, কলাইয়ের ডালের বড়ি পোস্ত, বড়ির টক হবেই। অষ্টমীর দিন লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, সুজির হালুয়া বা সেমাইয়ের পায়েস, মিষ্টি, সন্দেশ, চাটনি সহযোগে ভুরি ভোজ চলে। নবমীর দিন শাক, সবজি, মুগের ডাল, 9 রকম ভাজা সহ মাছের একাধিক পদ রান্না হয়। দশমীর দিন নানান সবজির সঙ্গে মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া, ভাজাভুজি, পোস্তর বড়া, মাছের ঝোল, ঝাল, অম্বল, পায়েস, মিষ্টি, সন্দেশ থাকবেই। সন্ধ্যায় জলখাবারের আয়োজন ও রাতের খাবারও হয় হরেক রকম। নানান ধরনের রান্না করে এই কদিন আত্মীয় স্বজনদের খাইয়ে এবং খেয়ে যা সুখ তা ভোজন রসিক বাঙালি জানে। আমাদের বাড়ির এই নিয়ম দেখে আসছি, আজ এই প্রসঙ্গে লেখার সুযোগ করে দিলে তুমি। লিখেছিলেন শিখা দাস, বাগুইয়াটি, কলকাতা 59 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন অর্পিতা গোস্বামী, বিদ্যাসাগর পাড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 722122 থেকে। খাই খাই করো কেন, এসো বসো আহারে, খাওয়াবো আজব খাওয়া, ভোজ কয় যাহারে। এই ছন্দবদ্ধ পঙ্ক্তির সঙ্গে আমরা পরিচিত। ভোজ মানেই রসনার পরিতৃপ্তি। বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিনের অনুষ্ঠানে আমরা অনুভব করি ভুরি ভোজের অস্তিত্ব। আবার এই ভুরি ভোজ দুঃখের কারণ ঘটিয়ে দেয়। অপরিমিত খাওয়ার ফলে সময়ে অসময়ে জীবনহানি ঘটে যায়। ভুরি ভোজের এই করুণ পরিণতির কথা উল্লেখ করে সাগরময় ঘোষের এক গল্প থেকে আমরা জানতে পারি, গ্রামের মানুষ লম্বোদর ভট্টাচার্য ছিলেন ভোজন বিলাসী, তাই তার নাম ডাকও ছিল। 3 ছেলে তার। তারা পূর্বপুরুষের মতো ভোজনে ছিলেন পটু। ভৌমিক বাড়ির এক ব্রাহ্মণ ভোজনে নিমন্ত্রিত 3 ভাই, তাই তারা 7 দিন আগে থেকে প্রস্তুতি নিলেন, অনশনে কাটালেন। তারপর নির্দিষ্ট দিনে হাজির হলেন অনুষ্ঠান বাড়িতে। গ্রামের লোকেরা বলল, বাছাধনেরা বাবার মুখ রেখো যেন। গ্রামের লোকের আশীর্বাদ নিয়ে 3 জন চলল। দিনের শেষে গ্রামের লোকেরা চিন্তিত, এখনো কেন 3 ভাই ফিরছে না। দেখা গেল এক ভাই আসছে আকাশের দিকে মুখ তুলে, এত খাবার খেয়েছে যে মাথায় নামাতে পারছে না। আরও 2 ভাইয়ের কথা জিজ্ঞেস করলো গ্রামবাসীরা। সে পিছনের দিকে হাত দেখিয়ে ইশারায় বলে, পিছনে আসছে। পিছনে দেখা গেল খাটিয়ায় তাকে বয়ে আনছে অনুষ্ঠান বাড়ির লোকজনেরা। আর এক ভাইয়ের কথা জিজ্ঞেস করাতে সে ইশারায় আকাশের দিকে সকলকে তাকাতে বলল, অর্থাৎ সে ভুরি ভোজে এতই উদরপূর্তি করেছে, ইহলোকে সে আর নেই। গ্রামের লোকেরা দেখল দূরের শ্মশানে চিতা জ্বলছে। গ্রামের মানুষ খুবই মর্মাহত হলো। তাই বলা যেতে পারে, যদি চাও পুরোপুরি ভুরি ভোজের মজা, তবে আয় বুঝে ব্যয় করে পেট বুঝে খেয়ে চলো। চিঠি পাঠিয়েছিলেন অর্পিতা গোস্বামী, বিদ্যাসাগর পাড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 722122 থেকে। চিঠি লিখেছেন পূর্ণিমা সামন্ত, কলকলি, সরিষাখোলা, কেশপুর, পশ্চিম মেদিনীপুর, সূচক 722150 থেকে। বন্ধু পত্রালি, ভোজবাড়ি মানেই ভুরি ভোজ। কীর্তির সম্মান থাকে তখনই যখন আমন্ত্রিত অতিথিবৃন্দ মন ভরে পেট পুরে খেয়ে এঁটো পাতে বেশ কিছু ফেলে যেতে পারেন, বা খাওয়ার টেবিল থেকে উঠেই হজমকারক বেশ কয়েকটি ওষুধ খাওয়া। অতিরিক্ত খেলে শিক্ষার আত্মীকরণের ন্যায় শারীরিকরণ তো দূরের কথা, বদহজমের শিকার হয়ে শরীর খারাপের সম্মুখীন হতে হয়, তা সবার আজ জানা। অপচয়ের কথা বলাই বাহুল্য। অথচ ওই ফেলে দেওয়া এঁটো খাবার খেয়ে কত প্রাণ বেঁচে থাকতে দেখেছি। খাদ্যগুণ সম্পন্ন তৃপ্তিদায়ক খাবারে পরিমিত উদর ভর্তির নাম ভুরি ভোজ হওয়া উচিত, তাই না?
প্রায়শই আমাদের বাড়িতে এমন খেতে দেখেছি সাধু বাবা ও উড়িষ্যার পণ্ডাদের। মাধুকরী করে দিনের শেষে আমাদের বাড়িতে এসে রাত্রে অন্নসেবা করতেন। দিবসে অন্ন স্পর্শ করতেন না। নবাগত শিষ্যকে সাত তাড়াতাড়ি স্বহস্তে অন্নসেবার আয়োজনে পাঠিয়ে সাধু বাবারা বাড়ির সবার সাথে ধর্মালোচনা করতেন। 8টা-9টার মধ্যেই আসন পেতে চুরচুর করে বড় থালা ভর্তি ভাত, 2 রকমের সবজি, ভাজা, ভাতে বড় এক বাটি ডাল, ঘি ও কাগজি লেবু। শোয়ার আগে 1 গ্লাস ঈষৎ উষ্ণ দুধ। আবার কখনো বেলা 11-12টার মধ্যে পণ্ডারা এসে দুপুরের সেবা করার কথা জানিয়ে স্নান করতেন। স্বহস্তে রান্না করে খেতে দেখেছি। থালা ভর্তি আধ সেদ্ধ ভাত, শুকনো লঙ্কা, আদা, জিরে ভাজা মাখা 1 তাল আলু ভাতে, একটি 5 মেশালি সবজির তরকারি, বেশ ঘন 1 বাটি ডাল, আধ বাটি ঘি আর গোটা কাগজি লেবুর ফালি নিয়ে তৃপ্তি করে খেতেন। খাওয়ার শেষে হাত ধুয়ে চুন দিয়ে সাজা মিষ্টি পান। কখনো কোনো ওষুধ খেতে দেখিনি, শরীর খারাপের কথাও শুনিনি। ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে গরম গরম বেগুন ভাজা, খিচুড়ির নিমন্ত্রণ সব পথচারী বন্ধুদের জানিয়ে শেষ করেছেন পূর্ণিমা সামন্ত। কলকলি, সরিষাখোলা, কেশপুর, পশ্চিম মেদিনীপুর, সূচক 722150 থেকে লিখেছেন। হ্যাঁ, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে খিচুড়ি খাওয়ার আমন্ত্রণ, মানে পড়তে পড়তে কি আর তো জিভে জল চলে এসেছিলই। হ্যাঁ বন্ধুরা, রেডিও জংশন পরিবার, পত্রালি পরিবার, আমরা সবাই একটা পরিবারের মতন। তাই ভুরি ভোজের আমন্ত্রণ সবার জন্য। ফেব্রুয়ারির শেষের দিকে তো আমাদের সম্মেলন হচ্ছেই, দেখা হচ্ছে। সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে আপনাদের সম্প্রচারিত চিঠি, যে কোনো 2টি চিঠি এবং অনুদান পাঠিয়ে দিন আমাদের দপ্তরে পত্র সংকলনের জন্য। পত্রালির আগামী পক্ষের বিষয় নতুন জামা। এবছর করোনা এবং ইয়াসের যুগলবন্দিতে শেষ হয়ে গেছে অনেকের অনেক কিছু। নতুন জামা অনেকের কাছে হয়তো মহার্ঘ। আসুন না লিখে ফেলি আমাদের মনের কথা, আমাদের নিজের কথা। হ্যাঁ বন্ধুরা, আমাদের আগামী পক্ষের বিষয় নতুন জামা আপনারা 200 শব্দের মধ্যে লিখুন এবং চটপট পাঠিয়ে দিন আমাদের দপ্তরে। আজ এ পর্যন্তই। আগামীকাল রবিবার আপনাদের ভুরিভোজ সংক্রান্ত বাকি চিঠি নিয়ে ঠিক রাত্রি 9টার সময় আমরা চলে আসছি। আমি বিদিশা এবং অবশ্যই একজন নতুন উপস্থাপক, এবং কালকে এই বিষয়ক চিঠির সেরা পত্রকারের নাম ঘোষণা হবে। তাই একদম ভুল করবেন না, ঠিক 9টার সময় চলে আসবেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালির আসরে। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, অবশ্যই জমিয়ে ভুরিভোজ করবেন। শুভরাত্রি বন্ধুরা।